সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতার সংবাদপত্র পত্রিকার পাতা জুড়ে এরই মধ্যে বেড়েছে জ্বালানি তেলের মূল্য। প্রতিক্রিয়ায় পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশ্লেষকদের মন্তব্য, প্রভাব পড়বে জীবনযাত্রায়। বিরোধী দল বলছে নির্বাচনের কথা সরকারকে আখ্যায়িত করছে অনির্বাচিত বলে। অভিযোগ করছে দায়বদ্ধতার অভাবেই এমনটা ঘটছে। বলছে এক দফা আদায় করে সমাধান সম্ভব। সরকারি ভাষ্য, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধিতে সমন্বয় করতে এই পদক্ষেপ। সরকারি দল বলছে বিএনপির মুখে নির্বাচিত সরকারের কথা, গণতন্ত্রের কথা হাস্যকর। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতির জ্বালানি শক্তি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন শেখ রবিউল আলম রবি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। এবং আছেন ATU তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গণপরিবহন বন্ধে দুর্ভোগ, ট্রেন লঞ্চে ভিড়, ধর্মঘট প্রত্যাহারের আহ্বান সড়কমন্ত্রীর। রোববারের আগে নয়, জবাব মালিক সমিতির। ভারতের বাজারে জ্বালানি তেলের দাম কমলেও এখনও বিক্রি হচ্ছে বাংলাদেশের চেয়ে 44 টাকা বেশিতে। হচ্ছিল পাচার, ঠেকাতেই বেড়েছে দাম, জানালেন প্রতিমন্ত্রী। ইতিহাস থেকে জাতির পিতার নাম কখনোই মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধুর গোপন দলিলের বই ইংরেজি ভাষায় প্রকাশনার মোড়ক উন্মোচন করে প্রধানমন্ত্রী। প্রান্তিক জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনতে শনিবার থেকে 7 দিন কমিউনিটি ক্লিনিকে চলবে গণ টিকাদান। দেয়া হবে সিনোফার্মার ভ্যাকসিন। এবং একই দিনে সরকারি চাকরির 26 পরীক্ষা, ফি দিয়ে অংশ নিতে পারেননি অনেক প্রার্থী। বারবার প্রতিবাদের পরও পদ্ধতি না বদলানোয় ক্ষোভ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমি শেখ রবিউল আলম রবি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা জানি যে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গণপরিবহন ধর্মঘট চলছে। তো আপনারা একদিকে এই দাম বাড়ানোর প্রতিবাদ করছে বিএনপি, আবার অন্যদিকে পরিবহন মালিক এবং শ্রমিকরা যে ধর্মঘটের দাগ দিয়েছেন সেটিকে আবার সমর্থনও জানাচ্ছেন। আমরা সবাই জানি যে বাস মালিক সমিতি কিংবা পরিবহনের সেক্টরে যারা এই আন্দোলনটায় নেমেছেন তারা আসলে ভাড়া বাড়ানোর দাবিতে এটা ডেকেছে। তাদের উদ্দেশ্যটা আসলে ভাড়া বাড়ানো, যদিও বলছেন দাম কমানো এবং দাম কমানো অথবা ভাড়া বাড়ানো। তো সেই ক্ষেত্রে মানে আপনাদের অবস্থানটা একটু মানে পরস্পর বিরোধী হলো কিনা? দারুণভাবে খোঁজার চেষ্টা করেছেন সমস্যা আমাদের বক্তব্যের মধ্যে আছে কিনা। জ্বালানি তেলের দাম বেড়েছে, প্রান্তিক মানুষ, সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় বাড়ছে, হতদরিদ্রের সংখ্যাও বেড়েছে করোনা পর সময় থেকে এই পর্যন্ত। এবং সাধারণত ডিজেল এবং কেরোসিন যারা ব্যবহার করে, প্রত্যক্ষভাবে যারা ব্যবহার করে আর ব্যবহারের ফলে যারা সুফল পায় তারা নিম্ন মধ্য শ্রেণীর মানুষ। তো জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে, কারণ হচ্ছে যে তাদের পরিবহন কস্ট বাড়বে। তো সেটা একটা ন্যায্য দাবি। রাজনৈতিক দল হিসেবে আমরা সেটাকে সমর্থন করছি এইভাবে যে আপনার ধর্মঘটের চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তাদের দাবি যেটা জ্বালানি তেলের দাম হ্রাস করা, সেটার দিকে সরকার মনোযোগ হোক। এখন পরিবহন শ্রমিকরা যদি ধরেন ধর্মঘট করে, সেখানে তো অনেক ধরনের অসন্তোষ তৈরি হতে পারে, আপনারা যেটা বলছেন। তো সেটাতে আমাদের কেন সমর্থন থাকতে চাইবে? প্রত্যেক অ্যাক্টের তো একটা নেতিবাচক দিকও থেকে থাকে। রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে সরকার এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এটা অবিবেচকের পরিচয় দিয়েছে। আর যে মাত্রায় বাড়িয়েছে, অর্থাৎ একবারেই 15 টাকা যেভাবে বাড়িয়েছে, সেটা মানুষের জীবনযাত্রার জন্য অনেক হুমকি
পরিণত হয়েছে। সেটা কোনো প্রয়োজন ছিল না। আর এটা সরকার করেছে এই কারণে যে সরকার প্রান্তিক মানুষ, সাধারণ আয়ের যে মানুষগুলি আছে তাদের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, মানুষের কাছে তাদের জবাবদিহিতা নেই, মানুষের ভোটের উপর তারা নির্ভর করে না, যার ফলে সাধারণ মানুষ সাফার করবে সেদিকে তাদের মনোযোগ নেই। তারা এটা চাপিয়ে দিচ্ছে এবং এটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ধরেন এই প্রান্তিক মানুষ যারা রয়েছে প্রায় 2 কোটির মতো মানুষ বাংলাদেশের, যাদের প্রতিদিনের আয় আপনার 60 থেকে 61 পয়সা, হতদরিদ্র মানুষগুলি, তাদের জীবনযাত্রা কিন্তু একেবারে সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। আপনি যদি দেখেন গত 1 মাসে 9টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে 40%। অর্থাৎ আমাদের এসডিজি যেটা আছে যে মিনিমাম 1800 ক্যালোরি একজনকে মানুষকে দেওয়ার চেষ্টা রাষ্ট্রের জায়গা থেকে আমাদের দায়িত্ব, এখন কিন্তু 1100 ক্যালোরি আমরা দিতে পারছি না। এরপর দ্রব্যমূল্যের দাম বাড়লে কি হবে? সে হয়তো 900 ক্যালোরিতে চলে আসবে। তার মানে কি হচ্ছে? প্রান্তিক মানুষের, নিম্নআয় মানুষের বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। কাউসার আবেদের তো সমস্যা নেই, সরকারি দলেরও সমস্যা নেই, কারণ নতুন 14,000 কোটিপতি হয়েছে। আপনার ছাত্রলীগ করা নেতা ফরিদপুরের মনে আছেন 2,000 কোটি টাকা পাচার করে ফেলছে। যুবলীগের অফিসের পিয়ন ছিল মিস্টার আনিস, 400 কোটি টাকার মালিক। আপনার থানা লেভেলের নেতা ইনু বিরাদার ড্রয়ারের মধ্যে আছে 26 কোটি টাকা। ওনাদের তো পার্সেস ক্যাপাসিটি বেড়েছে, ওনাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে তো আওয়ামী লীগের নেতাদের কিছু আসে যায় না, এবং আওয়ামী লীগের ক্যাবিনেটে যারা আছে তারা তো এটা চিন্তাই করেন না। তারা আয়াসী জীবন কিভাবে করা যায়, দেশের বাইরে বিত্ত বৈভব কিভাবে বাড়ানো যায়, দেশের মধ্যে কিভাবে বাড়ানো যায়, সেই চিন্তায় আছে। অর্থাৎ আমরা যেহেতু একটা বড় রাজনৈতিক দল এবং আমাদের শক্তি হচ্ছে গণমানুষ, দায়বদ্ধতা আমাদের গণমানুষের কাছে, আমাদের রাজনীতি হচ্ছে গণমানুষকে নিয়ে, সেই জায়গা থেকে জনস্বার্থে আমরা এটার প্রতিবাদ করছি এবং সরকারকে আহ্বান জানাচ্ছি যে অতি দ্রুত এই জ্বালানির দাম যেভাবে বাড়ানো হয়েছে সেটা হ্রাস করা দরকার নতুন ঘোষণা দিয়ে, এবং যে অজুহাতে বাড়ানো হয়েছে সেই অজুহাতও সরকারের এক ধরনের ব্যর্থতা রাষ্ট্র ব্যবস্থাপনার। যে সেই প্রসঙ্গে আমি যাব, আমি নিশ্চয়ই সেই প্রশ্নে যাব। আমি অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, আমি আপনার কাছে আসছি। সেটি হচ্ছে মানে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে যেহেতু দাম বেড়ে যাচ্ছে সেজন্য সমন্বয় করা হচ্ছে, আবার যখন কমে যাবে তখন আবার সেটা কমানো হবে। কিন্তু বাংলাদেশে কি মানে এমন কোনো নজির আছে বা সেটা করতে পেরেছে সরকার যে দাম কমেছে আবার সেটা কমানো হবে বা কমিয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচকবৃন্দ, সময় টিভির যারা দেখছেন সবাইকে। আপনার শেষ কথাটা দিয়ে বলি, দেখুন ইতিপূর্বে অনেকবার তেল গ্যাসের দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে, আপনারা যদি পরিসংখ্যানে দেখেন। আর তেলের যে বিষয়টা মাঠ পর্যায়ে কি কমেছে কিনা, মানে আপনার বাড়ানো কমানোর পরে না, সরকার ভাড়ার দাম কমে গেছে, সরকার বা জ্বালানি মন্ত্রণালয় কমিয়েছে, এটার অনেকগুলি নজির আছে। হ্যাঁ, আপনি নিজেই বলেছেন তেল এটা কিন্তু পুরোটাই আমাদেরকে আমদানি করতে হয়, এবং বিশ্ববাজারে লক্ষ্য করে দেখেছেন গত কয়েক বছর যাবৎ এটার রেটটা খুব ফ্ল্যাকচুয়েট করে, আমাদেরকে ভর্তুকি দিতে হচ্ছে। সেই ভর্তুকি দিয়ে তেল আনার পর সেই তেল যদি পার্শ্ববর্তী কোনো দেশে চলে যায়, আমাকে তেল মজুত রাখতে হবে এবং বাজারও ধরে রাখতে হবে। সরকার কিন্তু এটাই বিবেচনায় এনেছে, যেহেতু পার্শ্ববর্তী দেশে আপনি দেখেছেন 5 টাকা, ইন্ডিয়াতে 5 টাকা কমিয়েছে তেলের দাম, তাতে 90 টাকা, আর আমরা 15 টাকা বাড়িয়ে 80 টাকা, এখন কিন্তু 10 টাকা গ্যাপ আছে। তা আপনি যদি টন কি টন হিসাব করেন তাহলে তো অনেকে এই সুযোগটা নিতেই পারে, এবং এইটা কিন্তু আগেও হয়েছিল। আগেও এমন হয়েছিল, ভারতের তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের তেল চলে যেত। দেখুন এই প্রসঙ্গে বলতে চাই, হ্যাঁ আমাদের মাননীয় সড়ক পরিবহনমন্ত্রী কিন্তু আজকের আহ্বান জানিয়েছেন যে সব কিছু না আমরা একটা বসতে চাই, কিন্তু জনদুর্ভোগ আমরা চাই না। এখন হরতাল, অসহযোগ আন্দোলন এগুলোর কোনো সুযোগ নেই, ধর্মঘটের সুযোগ নেই। আপনি লক্ষ্য করে দেখুন কিছুদিন আগে গ্যাসেরও কিন্তু মূল্য বৃদ্ধি করা হয়েছে, তখন সবার সাথে আলোচনা করা হয়েছে, করার পরে বৃদ্ধিটা করা হয়েছে। এবং আন্তর্জাতিক বাজারেও দেখেছেন এটা হয়েছে। আমরা মনে করি অবশ্যই, আর এটা যদি বলেন এখন কিন্তু গ্রামে, একেবারে প্রত্যন্ত গ্রাম যেখানে আমরা শহরের সুবিধা দিতে পেরেছি, বিদ্যুৎ বা এখন সবাই সিলিন্ডার গ্যাস ব্যবহার করে, তেলের ব্যবহার কম, কেন এক সময় তো হারিকেন বা কুপি ব্যবহার করা হতো, এগুলি তো ব্যবহার হচ্ছে না। পাশাপাশি তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে তেমন কোনো প্রভাব পড়বে না? না? আমি বলতে চাচ্ছি যে তেলের ব্যবহারটা কোথায়। আমাদের গাড়িগুলি এখন
অনেক গাড়ি গ্যাসে চলছে, হ্যাঁ বড় বড় কিছু তেলেও চলছে, ডিজেলে চলছে। এই তেলটা নিয়ে হ্যাঁ এটা বলতে পারেন যে যেটা শেখ রবিউল আলম বলেছেন, ওনারা বিরোধী দাবি করতেই পারেন, কিন্তু মালিক বাস মালিক সমিতি যেটা করছে ওনারা সরকারের সাথে বসা দরকার। সরকার ওনাদের কি হয়তো আমরা খুব অল্প সময়ের জন্য এটা করতে পারি, তাই না? ইতিপূর্বেও সরকার এটা বাড়িয়েছিল এবং কমিয়েছে। আমাদের যেহেতু পুরোপুরি তেলটাই বাইরে থেকে আনতে হয়, আমদানি করতে হয়, এবং আপনি জানেন যদি গত 10 বছরের পরিসংখ্যান দেখি আমরা হয়তো 2 বা 3 বছর লাভ করতে পেরেছি, আমাকে অধিকাংশ বছর কিন্তু সরকারকে লস মানে ভর্তুকি দিতে হচ্ছে। বাট আপনাকে আনতেই হবে, এটা কোনো বিকল্প নেই। কারণ আমাদের যে নেট ব্যবহার, এই ব্যবহারের তেল পর্যাপ্ত মজুত রাখতে হবে এবং বাজারকে ধরে রাখতে হবে। না, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, সেটা হচ্ছে যে মানে রবিবারে আপনারা মানে পরিবহন সেক্টরে যারা আছে তাদের সাথে বসবেন, এর ভেতরে যে ভোগান্তিটা হলো, এর ভেতরে যে অলরেডি আপনার পকেট কাটা হয়ে গেল, সেটা দায় কে নিবে? দেখুন, তেল গ্যাসের মূল্য বৃদ্ধি কিন্তু মধ্যরাত্রি হয়, 12টায় প্রেস ব্রিফিং হয়, 12টা থেকে এটা বৃদ্ধি করা হয়, কারণ এটা তো আগে ঘোষণা দিয়ে করা যায় না, তাহলে তো মজুদ হয়ে যাবে। এটা কোনো তেল বলেন গ্যাস বলেন সেটা কিন্তু রাত্রি ডিক্লারেশন হয়। হ্যাঁ, এখন দেখতে হবে ওনারা সরকারতে বসতে পারতেন। শুক্র শনিবার কি হয়েছে, কাজের তো আর ব্যক্তি নেই, ওনারা এই ধরনের একটি জনদুর্ভোগের ধর্মঘট দেওয়া ঠিক হয়নি। আমার মনে হয় কালকে সকালে সেটা সলভ হয়ে যেতে পারে, যেহেতু আলোচনার কথা বলা হয়েছে। এটা নিয়ে কারো সুযোগ নেওয়ার কোনো মানে সুযোগ দেওয়ার কোনো অবস্থা নেই। এটা কিন্তু একটা স্বাভাবিক অবস্থাকে অস্থিতিশীল করার জন্য এখন শেখ রবিউল আলম অনেকগুলো কথা ফাঁক দিয়ে বলে ফেলেছেন। এই যে বিক্ষিপ্ত 10-15 জনের কথা বলেছেন, 20 জনের কথা, দেখেন 17 কোটি লোক, 64টা জেলা, 492টা উপজেলা, এর মধ্যে 10-20 জন কে কি করলো দেখতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আইনগতভাবে দুর্নীতির অভিযোগে, তাদের কথা তো ওনারা বলেন। আমাদের সরকার তো ব্যবস্থা নিচ্ছেন, এমন না যে ব্যবস্থা নিচ্ছেন না, বা আমাদের আইন প্রয়োগের সংস্থা যাদেরকে বের করেন ওনাদের কথা বলেন। ওনাদের সংখ্যা কোটিতে কত? আমরা তো ক্রেডিট দেব যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থা তাদেরকে বের করতে পারছে, তাই না? বা আইনের আওতায় এনেছে কিনা, এটা আনার পরেই ওনারা বলেন অমুকে অমুক করেছে। দেখেন, একটা লোক অন্যায় দুর্নীতি করতে পারে, চুরি করতে পারে, দেখলো সরকার এটা আমলে নিতে পেরেছে কিনা, তাদেরকে আইনের আওতা আনতে পেরেছে কিনা। এর পাশাপাশি উনি যেটা বলছেন যে আপনার এই দাম বাড়ানোর ক্ষেত্রে সাধারণ মানুষের মানে কতটা ভোগান্তি হবে সেটা আসলে মাথায় রাখা হয়নি, এবং সেই ক্ষেত্রে ওনার অভিযোগ হচ্ছে যে যেহেতু আপনাদের মানে জনগণের কাছে দায়বদ্ধতা নাই, এই জন্য আপনারা এরকম একবারে 15 টাকা বাড়াতে পারেন। ওনারা অনেকভাবে দৃষ্টিভঙ্গির ব্যাপার বিশ্লেষণ করতেই পারে। আমি তো বলেছি যে তেলের ব্যবহারটা এখন কোথায় কোথায় হচ্ছে এটাও দেখতে হবে। আর যেহেতু আমদানি করতে হচ্ছে, এটা তো আমাদের লোকাল প্রোডাক্ট না, আমরা স্থানীয় কিছু গ্যাস পাচ্ছি, তাই না? কিন্তু সেটা করতে হচ্ছে, সরকার তো কন্টিনিউয়াস ভর্তুকি দিতে পারে না। আবার সেটা আনার পর যদি আবার চলে যায়, ব্যবসায়ীরা যদি কিছু অসাধু ব্যবসাটা আসেনি, তারা সুযোগটা যদি নেয়। জি, এটিও তাজুর রহমান এই জায়গাটি দিয়ে আসতে চায়, সেটি হচ্ছে যে যদি আনার পরে যদি চলে যায়, মানে পাচারের ভয়ে, মানে পাচারটা ঠেকানোর দায়িত্ব কার? আর পাচারের ভয়ে এরকম অনেক মানুষেরকে মানে ভোগান্তিতে পড়বে, এটা তো রিয়াজুল ভাই আপনিও স্বীকার করছেন, সেটা আপনিও নিশ্চয়ই বলবেন যে এটিও তাজুর রহমান, মানে পাচারের ঠেকানোর জন্য অনেকের উপরে আসলে 15 টাকা করে মানে লিটার প্রতি চাপিয়ে দেওয়া, সেইটা আসলে ধন্যবাদ আপনাকে এবং আমার দুই বিজ্ঞ আলোচককে। জাস্টিফাই করা যাবে? আমরা চ্যানেলের সামনে যারা বসে আছেন সবাইকে সালামের শুভেচ্ছা। দেখেন, আমি কয়েকটা ফ্যাক্টর এখানে বলি। একটা হলো, আপনি পাচারের কথা বলে বাড়াচ্ছেন, তাহলে আপনার বর্ডার সিকিউর নাই, এটা ফেইলিয়ার অফ দি গভর্নমেন্ট, সরকারের ব্যর্থতা। আপনার বর্ডারগুলো কন্ট্রোল নাই, তেল চলে যাবে ভারতে, এই জন্য আপনাকে তেলের দাম বাড়িয়ে এই দেশের মানুষের অস্থিরতা করলেন। আর কাউসার ভাই বলল যে এখন তেল কতটুকু ব্যবহার হয়। আমি আপনার এখানে আসার আগে মনে করলাম যেহেতু এই অবস্থা আজকে ধর্মঘট তেলের জন্য ইস্যুটা থাকবে এখানে, তাই আমি একটু রিসার্চ করলাম। বছরে আপনার 65 লাখ টন ডিজেল লাগে, তার হচ্ছে বুঝছেন 63% ব্যবহার করা হয় পরিবহন খাতে, 63% পরিবহন খাতে, আর 16% কৃষি সেচ কাজে ব্যবহার করা হয়। এখন চিন্তা করেন এটা কতটুকু এফেক্ট হবে, এবং আজকে এবং আগামীকাল এই 2 দিনে এই জাতির কি দুর্ভোগ হবে।
সাধারণ মানুষের যে পকেট কাটা আপনি যেটা বললেন এটা আজকে কিভাবে হয়েছে এবং কালকে কিভাবে হবে। এখন আপনার আরেকটা দেখলাম আপনার বিবিসির পরিচালক অপারেশন অ্যান্ড পরিকল্পনা সৈয়দ মেহেদী হাসান বলেছেন যে আমাদের প্রতিদিন ঘাটতি দেওয়া হচ্ছে 20 থেকে 22 কোটি টাকা। সেই হিসাবে যদি ধরি আমি, তাহলে 7 বছরে বিবিসি প্রফিট করেছে 40,000 কোটি টাকা। আজকের দুইটা টপ রেটেড পত্রিকা, ইংলিশ এবং বাঙালি দুইটা পত্রিকা বাংলাদেশের, 40,000 কোটি 7 বছরে বিবিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রফিট করেছে। ডেইলি যদি 20 থেকে 22 কোটি টাকা একটা গচ্ছা দেওয়া হয় তাদের, তাহলে কত মাস পর্যন্ত তারা গচ্ছা দিয়ে এই জাতির জন্য মানে এটাতে এই তেলটা দিতে পারে? মিনিমাম 1 বছর, না হয় 5 মাস দিতে পারতো। এই তেল কিন্তু ইকোনমির লাইফ লাইন। আপনি যদি তেলের কথা বলেন যে তেল কতটুকু ইম্প্যাক্ট অন দি ইয়োর ইকোনমি, এবং সাধারণ মানুষের, আমাদের দেশের মতো দেশের এটা লাইফ লাইন। কেন লাইফ লাইন আপনাকে আমি বলি, আজকে পরিবহন যদি বন্ধ থাকে 2 দিন, সেই পরিবহনের যে এফেক্টটা হবে কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপরে এফেক্ট হবে। আপনার রোববার থেকে যদি খুলে ভাড়াটা যদি বাড়ানো হয়, যে ক্যারিং কস্টটা বাড়ানো হবে, যে ফল নিয়ে আসতেছে, যে তরকারি নিয়ে আসতেছে বাজারে, শহরে, গ্রাম থেকে, সেখানে তার আনার কস্টটা বেড়ে যাবে, পরিবহন খাতটা বেড়ে যাবে, সুতরাং তার বাইং এক্সপেন্ডিচার বেড়ে যাবে। ওয়েন ইট উইল কাম টু দি মার্কেট, যখন হবে একটা সেলিং বেড়ে যাবে, যখন আমরা কিনতে যাব আপনি আমি সেই বাজারে, সেটার দামটা ওখান থেকে বেড়ে যাবে। কারণ এটা তো লিঙ্কড, যেখান থেকে কিনবে সেখান থেকে দাম দিয়ে কিনছে, পরিবহনের দাম দিয়ে বেশি আনতেছে, আনিয়ে বাজারে বিক্রি করতেছে, সেখানে বেশি হচ্ছে। আমি কিনতে যাব, আপনার কি স্যালারি সময় টিভি বাড়াইছে? বাড়ায় নাই। যেটা আছে গত মাসে সেটা দিয়ে আপনাকে এই মাসের বাজার আপনার করে নিতে হবে। আমার কি বাড়াইছে? যারা কাজ করছে তাদের কি বাড়েছে? না। হঠাৎ করে এতটুকু 1 টাকায় 15 টাকা বেড়ে দিলেন একটা আপনার ডিজেল এবং কেরোসিনে, এদেশের মানুষ এটা কীভাবে অ্যাবজর্ব করবে, কীভাবে এটা সহ্য করে নেবে, কীভাবে বিহেভ করবে? পারবে না। আপনি বলছেন বর্ডারের জন্য, আপনি বর্ডার সিকিউর করেন না ভাই। সাধারণ মানুষকে এই বর্ডারের এটার জন্য কেন মরতে হবে, ভুক্তভোগী করতে হবে? এটা টোটালি লজিক্যাল, এটা হইতেই পারে না। সরকারের উচিত হবে এত দাম একসাথে বাড়ানো উচিত না। দ্বিতীয় হলো, জানেন আমাদের এই যার নাম বললাম মেহেদী হাসান সাহেব বলেছেন আমাদের স্টক পাই নাই, ট্যাঙ্ক এনাফ না থাকার কারণে যখন 27 থেকে $37 ছিল, আমরা চাইলে স্টক করতে পারতাম। হোয়াট এ মকারি, যে চিন্তা করেন, আমাদের তেলের জন্য মাত্র 30 দিন আছে, 30 দিন পরে কিন্তু যদি বন্ধ হয়ে যায় আমাদের আর সেখানে আমাদের ক্রাইসিস হয়ে যাবে। আমরা বছরে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, 40,000 কোটি টাকা প্রফিট করলেন। আপনারা এখানে ইনকম্পিটেন্ট লোকগুলা বসে আছেন বিবিসিতে, আপনারা সরকারকে কেন বলেন না আমাদের তেলের জন্য মজুদ রাখতে যদি হইতো, যদি করোনার সময় বাংলাদেশ গভর্নমেন্ট তেল কিনে রাখতো, এই তেলের টাকা বাইরে বিক্রি করে যে টাকাটা আনতো, আমাদের 5 বছরের আমাদের মানুষকে ভর্তুকি দেওয়া সম্ভব হতো। দূরদর্শকের অভাব, পরিকল্পনার অভাব, প্ল্যানিংয়ের অভাব, ইমপ্লিমেন্টেশনের অভাব, এগুলো সব জায়গায় কিন্তু একটা দুর্বলরা একটার সাথে একটা লিঙ্ক। আমরা যদি বলি সরকার বলবে আমরা সরকারের সমালোচনা করছি না, আমরা মানুষের উপরে যে অত্যাচারটা হবে সাধারণ মানুষের উপর, এই যারা নিম্ন মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ লোকগুলো যারা আছে, তাদের এই আজকে বাজারের এমনিই আপনার সব তেলের দাম কোথায় বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় যে কাঁচা বাজারের অবস্থা কোথায়। আজকে তেল নিলেন, পরিবহন বন্ধ, 15 টাকা নারায়ণগঞ্জের ঢাকার সাথে অলরেডি বাড়িয়ে ফেলছে তারা তো বাড়াইবে। 63% তেল কনজিউমিং কিন্তু পরিবহন খাতে করছে। তারা কি করবে? তাদেরকে তো দোষে আমরা লাভ নাই, তাদের বাড়ার সাথে অ্যাক্সেস যেন না হয় সেটা মনিটরিং করবে। আপনি বর্ডারের কথা না বলে আপনি এদেশের মানুষকে একটু বাঁচান। এদেশের মানুষকে, যে রবিউল ভাই যেটা বললো, মানুষের আয়টা কতটুকু নিম্নবিত্তের, ডেইলি যে ঠেলা চালাচ্ছে, যে রিক্সা চালাচ্ছে, তার পরিবারকে দিয়ে নিয়ে ভোজ্য তেল যেটা খাওয়ার, সেটার দাম কোথায় গেছে মার্কেটে আপনি দেখেন। এখন এই 2 দিনে কাঁচা বাজার, কালকে দেখবেন আপনার এখানে টেলিভিশন আপনারাই নিউজ করবেন কাঁচা বাজারের দাম কোথায় চলে যাবে আবার এই 2 দিন যদি থাকে। পরীক্ষা দিতে আসতে পারে নাই, সিএনজিতে আসছে, তারপরে আসে অনেক উপস্থিত হইতে পারে নাই, জানেই না, হঠাৎ করে আন্দোলনে চলে গেল এই পরিবহন শ্রমিকরা। দাম বেড়ে গেছে, সরকার উচিত ছিল সাথে সাথে এদের সাথে বসে একটা সমাধানে যাওয়া, ইন্টারিম একটা সমাধান। বলে তোমরা এখন আন্দোলনটা করো না, লেট ইট বি ফর ফিউ ডেজ, আমরা রোববারে বসতেছি, 2 দিন আন্দোলনটা উদ্র করো। যেখানে মালিক পক্ষ আমার মনে হয় রেসপন্সিবলি হঠাৎ করে মানুষকে এটা জিম্মি করা, র্যানসাম, সরকার দাম বাড়াইছে, পরিবহন মালিকরা এবং শ্রমিকরা বলছে না আমরা এটা দাম বাড়াতে হবে। এই যুদ্ধটার মধ্যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের এই অবস্থাটা দেখবে কে? কোথায় যাবে তারা? জি, আপনাকে ধন্যবাদ। দর্শক আছেন একজন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, তারপর আমি রবি ভাই আপনার কাছে আসছি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে কামরুল ইসলাম চৌধুরী বলছি। জি, ওয়ালাইকুম। আমি আমার শ্রদ্ধেয় অ্যাডভোকেট রেজাউল করিম ভাইয়ের কাছে, শ্রদ্ধেয় রেজাউল করিম ভাই, রিয়াজুল কবির কাউসার নাম, রিয়াজুল কবির কাউসার মহোদয়কে কথার ভিতরে একটু কথা জানতে চাচ্ছি।
যদি উনি কিছু মনে না করেন, আহ, আমাদের দেশের প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে হয়তো বা পরামর্শ করে তেলের দামটা বৃদ্ধি করা হয়েছে কিনা জানি না। তো আসলে পার্শ্ববর্তী দেশে পাচার হয়ে যাচ্ছে, তাই বলে আমার দেশের তেলের দাম বাড়িয়ে দিতে হবে, এটা কি যৌক্তিক? পার্শ্ববর্তী দেশে পাচার না হওয়ার জন্য তো যথেষ্ট আমাদের বাহিনী রয়েছে। তো এই ক্ষেত্রে জিনিসটা হয়তো বা আমাদের পিএম এর সাথে আলোচনা করে করলে হয়তো এটা হতো না বলে আমার মনে হচ্ছে। ডোন্ট মাইন্ড। জি, আপনাকে ধন্যবাদ। আমি রবি ভাই আপনার কাছে আসতে চাই। মানে এইটাও একদমই সাধারণ মানুষের সংকটের একটা ইস্যু, সাধারণ মানুষের ইস্যু। সেক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে বরাবরই অভিযোগ করা হয় যে মানে সাধারণ মানুষের ইস্যুতে মানে যেই ধরনের ভূমিকা একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি নেওয়া উচিত সেটি আসলে তাদের কাছ থেকে পাওয়া যায় না, এবং বিএনপি যে রাজনৈতিকভাবে সুবিধা করতে পারে না সেটিও একটি বড় কারণ হচ্ছে শুধুমাত্র বিএনপির যারা নেতৃত্ব মানে জিয়া পরিবারের স্বার্থেই আন্দোলনের কথা বলা আর সাধারণ মানুষের স্বার্থে তেমন কোনোভাবে তৎপর না হওয়া। এই ক্ষেত্রে কি আপনারা যেই তৎপরতা দেখাচ্ছেন সেটাকে আপনি যথেষ্ট মনে করেন কিনা? না, যথেষ্ট। এখন তো যে পর্যায়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে, সরকার হটিয়ে না দিলে আর কোনো সমস্যার সমাধান নাই। সরকারকে সজাগ করবেন, সরকার জনমত তোয়াক্কা করবে, জনসেবা মাথায় রাখবে, সে জায়গায় তোর সরকার সেই হটানোর রাস্তাটা কি? উই আর ট্রাইং। দেখেন, এই দ্রব্যমূল্য নিয়ে আমরা ক্রমাগত গত 15 দিন কর্মসূচি পালন করেছি। প্রত্যেকটা অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, উপজেলাব্যাপী, দেশব্যাপী, সেন্ট্রালি করেছি, কর্ণপাত নাই। তার মধ্যে এবার দ্রব্যমূল্য তো নিয়ন্ত্রণ করলোই না, তার মধ্যে আবার তেলের দাম বাড়িয়ে দিল। কারণ সে তো কাউকে গ্রাহ্য করছে না। গ্রাহ্য করছে না মানে তার বিরোধী দলের কাছেও দায়বদ্ধতা নেই, জনগণের কাছেও দায়বদ্ধতা নেই। রাষ্ট্র ক্ষমতা হলেই তার সব হয়, বিত্তশ্রেণী লালন করলেই হয়। ওই দর্শক খুব ভালো কথা বলছিলেন যে ধরেন না, রাজনীতিতে মানে একটা পক্ষ এবং আরেকটা পক্ষকে প্রেশার রাখার জন্য তো রাজনৈতিক দলগুলো আসলে দায়িত্ব পালন করে। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো, আমি আপনাকে জানতে চাচ্ছি, এই ধরনের মানে দায়বদ্ধতা নাই একটা সরকারকে বাধ্য করার পথটা কি আছে? আমি আপনার কাছে জানতে চাচ্ছি, কি রোলটা বিরোধী দলের প্লে করা উচিত? উন্নত একটা বিরোধী দল, যে সরকার, আমি আবারও বলি, জনমত তোয়াক্কা করে না, যার মাথায় জনকল্যাণ নেই, তাকে আপনি কি দিয়ে বাধ্য করবেন? বাধ্য একটাই হচ্ছে গণ অভ্যুত্থান। হয়তো আপনি বলবেন তো সেটা তো সরে যায় নেই, বাদ হয়ে যায় নেই, সেই রোষের মধ্যে উনারা আছেন। ওনাদেরকে জনগণের কাতারে ফিরে আসতে হবে, জনস্বার্থ নিয়ে রাজনীতি আমেরিকা করতেই হবে। সেই ক্ষেত্রে ধরেন মানে সরকারের তরফ থেকে যেটি বলা হয় যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, এবং সেই ক্রয় ক্ষমতা কমার কারণে দ্রব্যমূল্য নিয়ে বিরোধীরা যতটা উচ্চকিত হন ততটা আসলে সাধারণ মানুষ ততটা হয়তো উদ্বিগ্ন না, এবং সেই কারণেই বিরোধীরা যে ইস্যুর কথা বলেন সেটাতে আসলে তাদেরকে আসলে সম্পৃক্ত করা যায় না। সাধারণ মানুষের ভাষা তুন্ডে আসলে বোঝেন না। সাধারণ মানুষ সাধারণত, এই যে বললাম আপনাকে, যে রায়ের মাধ্যমে তার সমর্থন এবং তার সমর্থন প্রত্যাহারটাই প্রমাণ করে গণতান্ত্রিক ব্যবস্থাপনায়। সে পথ তো রুদ্ধ। সাধারণ মানুষ তো ক্রুদ্ধ হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ে তো অনেকে কথা বলছে, সাক্ষাৎকার বলছে, মানববন্ধন করছে, সাধারণ মানুষ কিন্তু সোচ্চার হচ্ছে, সব রাজনৈতিক দল হচ্ছে। আমি আবারও আপনাকে বলছি, সরকারের সেখানে মনোযোগটা নেই। এই যে আওয়ামী লীগের একটা রাজনৈতিক স্খলন হয়ে যেখানে চলে গিয়েছে সরকার হিসাবে, সেটাকে কিন্তু ফিরিয়ে আনা এবং বাধ্য করা বেশ কঠিন। ওই কঠিন কাজটাই আমরা করছি, এবং করতে গিয়ে কিন্তু 13 বছর আমরাই সাপারার, আমাদের চেয়ে বেশি সাপারার কেউ নেই। নিগৃহীত হচ্ছি, মামলা খাচ্ছি, জেলে যাচ্ছি, অত্যাচারিত হচ্ছি, গুম হচ্ছি তো অন্য তো কোনো স্বার্থে না। এই যে ধরেন তেল পাচার হয়ে যাবে, রাষ্ট্র ব্যবস্থাপনা ভেঙে না পড়লে এই ধরনের কথাটা দায়িত্বশীল জায়গা থেকে বলতে পারে একটা সরকার। এই পাচারের দায় তাহলে সরকার। এটা তো নতুন বলা হচ্ছে না, মানে সকল সরকারের সময়ে ডিজেলের দাম বাড়লে বলা হয় যে পাচার হয়ে যাবে, দাম বাড়াও। সেটা তো ঠুনকো যুক্তি, সেটা তো যুক্তি হতে পারে না। এখন আপনি ধরেন তেল পাচার হয়ে যাবে আর মূল্য দেবে বাংলাদেশের জনগণ, তাহলে সরকারটা থাকা দরকারটা কি? তাহলে আমার এই পাচার রোধে যাদেরকে দায়িত্ব দিয়েছে রাষ্ট্র বা জনগণ, তাদের থাকার দরকারটা কি? তাদের তো থাকার দরকার নেই, তারা পদত্যাগ করুক। তা তো করছে না। আপনি এই যে ধরেন, এর আগে আন্তর্জাতিক বাজারে জ্বালানি মূল্যের তেলের দাম অনেক কমেছিল, আমাদের দেশে কমেছে? কমেনি, সরকার তখন ব্যবসা করেছে। আপনি করোনাকালীন সময় ভর্তুকি দিয়েছেন, মানে আপনার 1 লাখ কোটি টাকার উপরে, রাইট? ভর্তুকি দিয়েছেন। সেই ভর্তুকির অর্থ বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা বা সরকারের সাথে সমঝোতা করা ব্যবসায়ীরা বা যারা পার্লামেন্টে আছে সেই টাইপের ব্যবসায়ীরা সেটা এফডিআর করেছে, জমি কিনেছে, আপনার অন্য ব্যবসায় ব্যবহার করেছে, প্রিভিয়াস ব্যবসার ব্যাংকের লোনের ইনস্টলমেন্ট দিয়েছে, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি
প্রতিবেদনে আসছে। আপনি এই সংকটকালীন সময় আপনি দিতেন কিছু সাবসিডি, দ্রব্যমূল্যের দাম যেহেতু বাড়ছে, আমাদের একটা প্রান্তিক মানুষ সৃষ্টি হয়েছে করোনার পর, আপনি তো সেখানে সেটা করলেন না। পানির দাম আপনি চিটাগাং ওয়াসা বাড়িয়ে দিয়েছে প্রায় 5%। বাংলাদেশের ওয়াসার পানি যা সাপ্লাই দেয় ব্যবহার অনুপযোগী, খাওয়া তো দূরের কথা, সেখানে আপনি দাম বাড়াচ্ছেন। আবার ধরেন এলপিজির দাম 5 ধাপ বেড়েছে এই অল্প কয়েকদিনের মধ্যে, ক্রমাগতভাবে বাড়ছে, সাধারণ মানুষ তার জন্য সাফার করছে না। তো এখন এটা যদি আপনি মনোযোগে না আনেন, মনোসংযোগ যদি আপনি না দেন, সমস্যা সমাধানের জন্য আপনার দায় রয়েছে এটা যদি উপলব্ধি না করেন, তখন তো আপনাকে বাধ্য করার জন্য, যে কথা আমি আপনাকে বলছি, গণ আন্দোলনের বিকল্প নেই। উই আর ট্রাইং দ্যাট। আমরা সেই গণ আন্দোলন সৃষ্টি করার জন্য রাজনৈতিক দল হিসেবে চেষ্টা করছি, নেতৃত্ব দিচ্ছি। আপনি বলছেন সফল হচ্ছি না। এখন ধরেন একটা ন্যায্য দাবির জন্য আন্দোলন করে সফল হচ্ছি না, এটা আপনি বলতেই পারেন, কারণ আপনি রাজনৈতিক দল হিসেবে সেদিকে আমার জবাবদিহিতা রয়েছে। কিন্তু আমরা তো আপোষ করছি না, আমরা তো সরকারের ওই আপনার সুযোগ সুবিধার প্রলুব্ধ হচ্ছি না। আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে স্যাক্রিফাইস করেও কিন্তু এই গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছি, আন্দোলন করছি। এই যে আপনি বললেন পরিবহন সেক্টরে দেখবেন যে মিটিং হবে সরকারের সাথে, আমি নিশ্চিত মিটিং হবে। তারপর সরকার মূল ভাড়া বাড়ানোর জন্য একটা ঘোষণাও দিবে। সরকার যা নির্ধারণ করে দেবে পরিবহন সেক্টরে যারা আছে তার 3 গুণ ভাড়া আবার বাড়িয়ে দেবে। এটা হবে প্রান্তিকভাবে। হবে কি, প্রান্তিক মানুষ যারা আছে শেষ পর্যায়ে তারাই সাফার করবে। অর্থাৎ পরিবহন খাতেও তাদেরকে অধিক মূল্য দিতে হবে, যাতায়াত ব্যয়, কৃষিখাতে অধিক মূল্য দিতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়বে, সাধারণ মানুষের নাবিশ্বাস হবে এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করা কঠিন হবে। আর সরকারে যিনি আছেন তিনি বহাল তবিয়াতে থাকতে চাইবেন, কারণ তিনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় আছেন এবং তিনি আপনার জনমত উপেক্ষা করে ক্ষমতায় থাকার লোভ পেয়ে গিয়েছেন, মজা পেয়ে গিয়েছেন। এর পরিসমাপ্তি হওয়া দরকার। অর্থাৎ জবাবদিহিতা যদি সরকারের না থাকে, পার্লামেন্টে নিজের দলে কাউসার ভাইদের সাথে আলোচনা হয়েছে নাকি? জিজ্ঞেস করেন তো, এই যে যারা তেলের দাম বাড়িয়েছে, হয়তো যিনি প্রধান আছেন, প্রধান নির্বাহী কনসার্ন নিয়ে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে তো কোনো চিন্তা করা হয়নি যে কতটুকু বাড়ানো যেতে পারে বা না বাড়ালে ভালো হয়, এই মুহূর্তে এটা দরকার নেই, আমরা কিছুটা সাবসিডি দিই, তা নিয়ে কোনো আলোচনার প্রয়োজন আছে? সরকারটা দুর্বৃত্ত এবং আমি আপনার বলছি সুবিধাভোগী নির্ভর হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার। আপনার কাছে আসতে চাই, দর্শকের প্রশ্নের উত্তর তো আপনি দিবেনই, আরও বিভিন্ন প্রসঙ্গ আছে, আমি প্রশ্ন রাখছি, আপনি বলতে। দেখুন, এখানে যদি বলি মাঠের বিরোধী দল, সংসদের বিরোধী দল, দুই দলই আছেন। আজকে যে জনদুর্ভোগটা হয়েছে এটা আমরাও দেখেছি। এখানে অনেকগুলি পরিসংখ্যান এসেছে। দেখুন, এখন যে মাঠে রাস্তায় যে গাড়িগুলি চলে, বাসগুলি চলে, এটারও কিন্তু প্রায় 70% এখন গ্যাসে চলে। আজকে তো গ্যাসের গাড়িগুলো আন্দোলনে গিয়েছে, তাই না? বিএনপি থেকে আর জাতীয় পার্টি থেকে বলা হয়েছে যারা গ্যাসে চালাও তারা রাস্তায় থাকো, বলা হয়নি। তারা বলে নাই, ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি আমরা আমাদের দায়িত্ব তো পালন করছি। কোথায়? আমরা তো আহ্বান করেছি তাদের সাথে, হয়তো কালকে অবশ্য সরকারের দায়িত্বকে আহ্বান করে না হয়তো বসা হবে, কিন্তু আমি বলি কি, বলার জন্য বলা। দেখুন, আমি করে বললাম কেন যে পরিবহন ধর্মট হলো কেন, সব করলো কেন? তারা তেল ব্যবহার করে তারা করতে পারতো, কিন্তু এখন তো 70% গ্যাসে গাড়ি, বড় বাসগুলি চলে, তাদের কি সমস্যা হয়েছে? তেল তো চলে এখন প্রাইভেট কার, এসি গাড়ি, তাই না? এইসব গাড়িতে এখন তেলটা বেশি ইউজ হয়। সাধারণত বড় গাড়িগুলি গ্যাসই চলে থাকে। হ্যাঁ, আরেকটা ব্যাপার দেখেন, এটা তো আমাদের সরকার ব্যবস্থা, হয়তো কালকে এটা ব্যবস্থা হতে পারে। হ্যাঁ, এটা আমাদেরও মনে হয়েছে, কেন আজকে অনেকগুলি পরীক্ষা হচ্ছে, অনেকটা দুর্ভোগ হয়েছে, আমরাও দেখেছি। এটা হয়তো কালকে একটা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা বিরোধী দলের কাছে, আপনি যেটা বলতে চেয়েছিলেন যে আসলে বিরোধী দলের ভূমিকাটা কি, না, সেই ক্ষেত্রে আমি একটু ভাই আমি একটু জনগণ হটাবে না, আমি একটু বলি, সেটি হচ্ছে মানে বিরোধী পক্ষের রাজনৈতিক কর্মসূচি মোকাবেলায় মানে আপনারা যতটা তৎপর থাকেন, একদমই সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয় তারা জিম্মি হবে, প্রতিবার একই বিষয় হয়, সেইখানে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, আগামীকাল দেখব। এর মধ্যে আপনিই বলছেন যে তেলের গাড়ির বন্ধ হওয়ার কথা, কিন্তু বন্ধ হয়েছে সবগুলো, সেগুলি ব্যবস্থা নিতে আপনারা অপেক্ষা করছেন। মানে বিরোধী রাজনৈতিক শক্তির কর্মসূচির ক্ষেত্রে আপনারা যতটা তৎপর, এই ক্ষেত্রে তো আপনারা ততটা তৎপর দেখছি না। দেখুন, এখন তো রাত সকালে তো বোঝা যাবে তৎপর হয়েছে কি হই নেই। হ্যাঁ, শেখ রবিউল যেটা বলেছেন যে আমাদেরকে হটাবেন, ওনারা তো হটাতে পারবেন না, জনগণে তো হটাবে। কিন্তু কখন? 23 সালের জাতীয় সংসদ নির্বাচনে। এর আগে কোনো সুযোগ আছে?
সুযোগ দিতে থাকতো তো এই 13 বছরে 13 বার আমাদেরকে হটাতে পারতো। আমি আলোচনায় যেতে চাই না, যেহেতু আপনি আলোচনাটা রেখেছেন জনদুর্ভোগের আলোচনা। হ্যাঁ, আরও খুব বলেছেন যে তারা দাঁড়াতে পারছেন না জনগণের ভাষা আমরা বুঝি না। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতাকে সবার হত্যা করার পর 21 বছর আমরা তো রাস্তায় ছিলাম। এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু আমরা রাস্তায় ছিলাম। তখন কি ওনারা জনগণের ভাষা বুঝেছেন? বুঝেন নাই। আমাদেরকে কিন্তু দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে জনসম্পৃক্ততার মাধ্যমেই নির্বাচনের মধ্যে ক্ষমতায় আসতে হয়েছে। ওনারা যেভাবে কথা বলেন মনে হয় যেন সব সমস্যা আমরাই তৈরি করেছি। এই যে তেলের বিষয়টা বললেন, দেখুন এটা বৈশ্বিক বিপর্যয় গিয়েছে, আপনি দেখেছেন। সরকার অনেকগুলি খাতে, আজকে তো বলছেন তেল কিনে রাখেন নাই কেন, কিন্তু এই যে 2টা বছর আমরা কাটিয়েছি, ওনারা বক্তব্য দিয়েছেন, কিন্তু দেশ কিন্তু একটা স্বাভাবিক পরিস্থিতি রাখার চেষ্টা হয়েছে। এখানে করোনার জন্য কোনো লোক, ওনারা অনেকভাবে বলেছেন লোকজন গরিব হয়েছে, কর্ম হারিয়েছে। আজকে তো একটা ঘোষণা এসেছে যে আমাদের গড় আয় $2727 থেকে $2554 হয়েছে। এটা তো অনেকগুলি সুযোগ থেকে হয়েছে, তাই না? এবং এই সুযোগ তো আমরা নির্ধারণ করি না, তাই না? করোনার সময় যেমন আমাদের গার্মেন্টস সেক্টর বা বড় বিক্রি বন্ধ ছিল না, এখনো বন্ধ নেই। গ্রামে গঞ্জে প্রচুর কাজ সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। এখন ওনারা দেখেন কে বিচ্ছিন্ন ঘটনা, দেখেন কে কি করলো, কোথায় কি করলো, 17 কোটি লোকের দেশে 10-20টা লোক কি করে ফেললো, এটা আলোচনায় আনতে চান এবং এটা টকশো আলোচনার বিষয় হয়। সরকার তো 17 কোটি লোকের পক্ষে কাজ করে যাচ্ছেন এবং সেই কাজটা দৃশ্যমান কিনা, হচ্ছে কিনা। দেখুন দেশের মূল্য বৃদ্ধি হচ্ছে, আমি করবো না, কিছু কিছু জিনিস হয়ে যাচ্ছে, পেঁয়াজ নিয়ে হচ্ছে, আলু নিয়ে হচ্ছে, দেখতে হবে আমাদের ওই জিনিসপত্র অ্যাভেলেবেল কিনা, ক্রয় ক্ষমতার মধ্যে কিনা। এই দাম বৃদ্ধিটা যদি 5 মাস পরে করতো তাহলে হয়তো 5,000 কোটি টাকা সরকার আরো ভর্তুকি দিতে হতো, কিন্তু সাধারণ মানুষ হয়তো এই মুহূর্তে এই দ্রব্যমূল্য যখন বাড়ছে সেই কারণে সেই সময় হয়তো আরো তাকে মানে চরম সংকটের দিকে, চরম বাস্তবতার দিকে ঠেলে দেওয়া হতো না। মানে সেটা কি করতে পারতেন? দাস ভাই তো বলেছেন, অনেকগুলি পরিসংখ্যান বলেছেন, কিন্তু আমাকে তো 1 মাস পরের তেলটা মজুত আনতে হবে। বাংলাদেশকে একদিন তেলবিহীন থাকতে পারবে? যত টাকা ভর্তুকি হোক, যত দাম হোক, মানে জ্বালানি ক্ষেত্রে মানে রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সক্ষমতা বিভিন্ন সিন্ডিকেটের কারণে বাড়ানো হয় না, সেই প্রশ্ন কিন্তু আছে। তাজ ভাই যেটা বললেন যে কেন শুধু 1 মাসের থাকবে, আরো সক্ষমতা কেন বাড়ানো হয় না? না, এটা তো প্রত্যেক মাসে তো এটাই করে, কতদিন চলবে, কতদিন এটা আনতে হবে, এটা তো একটা মানে মজুদের যে সক্ষমতা সেটিকে কেন বাড়ানো হয় না, সেটা তাজ ভাই বলছেন। অনেক বিশ্লেষক দেখুন, আমাদের করোনাময় কালে অনেক খাতে আমাদের ভর্তুকি দিতে হয়েছে, প্রণোদনা দিতে হয়েছে। হয়তো ওনারা বলবেন যে আমাদের 40,000 কোটি লাভ করেছে, তাই না? কিন্তু আমাদের এই সংস্থাতে কিন্তু আমাদের দীর্ঘদিন ভর্তুকি দেওয়ার জন্য সেই পরিমাণ অনেক, এবং আমার মনে আছে 3 বছর আগে বাড়ানো হয়েছিল আমাদের ভর্তুকি কমানোর জন্য, যে সরকার দিয়েছে দাম বাড়ালে ভর্তুকি এটা কমবে। সেটা তো আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু একটা বৈশ্বিক বিপর্যয়, মানুষের জীবন বাঁচিয়ে রাখা, অন্ন বস্ত্র ব্যবস্থা করা, সেটা করতে গিয়ে তো আমি তেল মজুত করতে পারি না, তাই না? দেখতে হবে তেলটা অ্যাভেলেবেল থাকে কিনা। আমাদের একটা মজুত করার মতো অবস্থা এখন আমরা আসি নাই। হ্যাঁ, দেখতে হবে যেন কোনো একদিনের জন্য তেল শর্টেজ না হয়, কারণ এটা হতে পারে না। কোনো ব্যবস্থা করা হবে, সে যেই মূল্য হোক, যে পরিমাণ ভর্তুকি হোক, এটা করতে হবে। আমরা কিন্তু বাজারটাকে চলমান রেখেছি। হ্যাঁ, আমার এই চিটাঙ্গের ভাই যে কোশ্চেন করেছিলেন, অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা বিবেচনায় আনবেন, জনভর্তুকি দেখবেন, হয়তো পুনর্বিবেচনা হতেও পারে। জি, আপনাকে ধন্যবাদ। তাজ ভাই, আপনার কাছে যেটি আনতে চাই সেটি হচ্ছে যে আপনারা দুজনই মোটা দাগে সরকারকে অভিযুক্ত করছেন যে জনগণের স্বার্থে আসলে ওইভাবে দেখা হয়, জনভোগটাকে ওইভাবে মাথায় রাখা হয় নাই, এবং রাজনীতিবিদ মানে বিরোধী দল হিসেবে মানে রাজনৈতিক এজেন্ডার ক্ষেত্রে মানে জনগণের স্বার্থ নিয়ে আসলে আপনারা কতটা তৎপর। আপনি তখনই বলছিলেন যে আসলে সরকারের আসলে সেভাবে সমালোচনা করতে চাই না, দুর্ভোগ যেহেতু হচ্ছে সেই জন্য একটু বলছি। তো এইভাবে মানে নরম সুরে কথা বলে কি আসলে দাবি আদায় বা জনগণ স্বার্থ রক্ষা করা যায়? আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব জি.এম. কাদের দ্রব্যমূল্য নিয়ে, বিশেষ করে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, মুরগির মাংসের দাম এমনভাবে বাড়ছে, সেটা নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম জেলা ওয়াইজ থেকে শর্ট শুরু করে ইনক্লুডিং প্রেস ক্লাবের সামনে আমাদের চেয়ারম্যান মানববন্ধন করেছি, আমরা বিশাল মানববন্ধন করেছি, অঙ্গ সংগঠনগুলো করে যাচ্ছে প্রতিদিন।
আমরা বলছি যে যেভাবে দ্রব্যমূল্যর দাম বাড়ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, উনি সেটা নিয়ে জোরালো ভূমিকা নিচ্ছেন, সব জায়গায় বলে যাচ্ছেন, প্রতিদিন বলে যাচ্ছেন, আমাদেরকে বলছেন, নির্দেশ দিচ্ছেন টেলিভিশন টকশোতে এবং তোমার এলাকাতে যখন যাচ্ছ এটা বলো। এটা বিরোধী দলের কাজটা কি হবে? আপনার এই টকশোতে বসে আমরা সরকারের, আপনি যেটা বললেন বিরোধী দলের সরকারের সমালোচনা, আমরা এখানে কেন, পৃথিবীর সব দেশে বিরোধী দলের কাজ সরকারের সমালোচনা নয়, সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া। এবং সরকারের যদি ডেমোক্রেসি প্র্যাকটিস করে তো সরকার সেই ভুল থেকে কিছুটা নিয়ে সংশোধনের জায়গায় যাওয়া, আমরা সেটা করে যাচ্ছি। বিরোধী দল হিসাবে আমি মনে করি যে আমাদের দল সংসদে বিরোধী দল প্রধান বিরোধী দল হিসাবে আমাদের দলের চেয়ারম্যান প্রতিদিন করে যাচ্ছেন। আজকের পত্রিকা আপনি খুলে দেখেন, প্রত্যেকটা মেইন স্ট্রিম পত্রিকায় উনি এই তেলের দাম নিয়ে উনি বক্তব্য দিয়েছেন, ওনার বিবৃতি দিয়েছেন এবং বলেছেন কেন এই মুহূর্তে মানুষ সম্ভব না মানুষের করা। আপনি দেখেন এখন যে আপনি যেটা বললেন আমার কাউসার ভাইকে যে আপনারা 5 থেকে 6 মাস নিতে পারতেন না, আমি যতটুকু স্টাডি করে আসলাম আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম আরও বাড়বে। আমি আপনাকে প্রথম সেগমেন্টে বলেছিলাম রিজার্ভ করেন নাই বা কিনা হয় নাই, উনি বলেছেন আমাদের রিজার্ভের ক্যাপাসিটি নাই। এটা এখানে রিজার্ভ কেন, অন্য জায়গায় করে কিন্তু অফশোরে রাখা যেত, জানেন এটা, আপনিও জানেন আমিও জানি। পৃথিবীর অন্য জায়গায় কিনে কিন্তু আপনি রাখতে পারতেন রেন্টের সিস্টেমে, বিলিয়নস অফ ডলার এখানে প্রফিট যাওয়া যেত। আমাদের এখন কি হবে জানেন, বিদ্যুতের দামও কিন্তু বাড়বে। আমি আপনাকে স্ট্যাটিস্টিকই বলতেছি কেন বাড়বে। আপনি গ্যাসের সংকট থাকার কারণে বিদ্যুতের উৎপাদনের সক্ষমতার 26% কিন্তু ফার্নিশ অয়েল দিয়ে করা হয়, আর 6% করা হচ্ছে আপনার ডিজেল দিয়ে। তাহলে এখন কি হবে, বিদ্যুতের দাম বাড়াবেন আপনারা, আবার যখন বেড়ে যাবে আপনি ভর্তুকি দিতে পারবেন না। তাহলে মানুষের উপর এখন তেলের দামটা পড়বে, বিদ্যুতের দামটা বাড়বে, পরিবহন খাতের দামটা বাড়বে। আমরা বিরোধী দল তো ইমপ্লিমেন্টেশন করার ক্ষমতা নাই। নান অফ দি অপোজিশন পার্টি পৃথিবীর কোথাও কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করতে পারে না। বলে দিতে হয় সরকারকে এটা সংশোধন করেন, সাধারণ মানুষের উপর বোঝা হচ্ছে, সরকারকে ইমপ্লিমেন্ট সেটাকে নিয়ে নিতে হবে, সরকারের আলোচনায় নিয়ে নিতে হবে। এখন যদি বিদ্যুতের দাম বেড়ে যায় কি করবেন আপনি, কালকে টকশোতে বা 1 সপ্তাহ পরে টকশোতে আবার বিদ্যুতের নিয়ে আসবে। আপনার 40,000 কোটি টাকা এখানে আছে, আপনি ভর্তুকি দিয়েছেন পৃথিবীর সব দেশে। এই করোনাকালীন রিকভারি ইজ ভেরি ডিফিকাল্ট। আমি সেদিন দেখলাম আজকে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন সেই ব্রিটেনের চ্যান্সেলর এক্সচেকার, যাকে ফাইন্যান্স মিনিস্টার বলে, সে বলেছে আমরা উই আর হেডিং ফর দি ক্রাঞ্চ, আমরা কিন্তু ইকোনমিক মেলডাউনে পড়ে যাব। 5th লার্জেস্ট ইকোনমি দেশের ফাইন্যান্স মিনিস্টার বলছে আমরা মেলডাউনে পড়ে যাব। এটা আপনাকেও মনে রাখতে হবে, কিন্তু মানুষকে মারতে পারবে না। ওরা মানুষকে তো টাকা দিয়েছে ঘরে ঘরে, যাতে মানুষ, আপনার দেশের সরকার কার জন্য, জনগণের জন্য। আপনি জনগণকে বাঁচিয়ে রেখে জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে আপনার দেশের সব কিছু নিয়ে আসেই কিন্তু একটা সরকার। আমরা বিরোধী দল হিসাবে সেটা বলছি সরকারকে, আপনারা এই জায়গাটা সংশোধন করেন। আপনি ভর্তুকি অন্য সেক্টরে দিচ্ছেন, দয়া করে তেলে আর একটু দেন না। মানুষের এই মুহূর্তে যেভাবে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দ্রব্যাদি যে প্রেশার যাচ্ছে, আবার আপনার গণপরিবহনে যদি সেটা হয়, আবার আপনি বিদ্যুতে যাবেন অ্যাডভান্স, যেটা বলে আজকে দেখলাম, সেই বিদ্যুৎ গেলে মানুষ তো একদম সম্ভবই না মানুষের পক্ষে একটা বিয়ার করা। সুতরাং আমরা মানুষের কথা বলছি, সরকারকে বলছি দয়া করে একটু করেছেন, কালকের জন্য শনিবার রোববারে অপেক্ষা না করে কালকেই এটা বন্ধ করেন, মানুষের যেন জীবনযাত্রা স্বাভাবিকভাবে চলতে পারে। আর পরিবহন মালিকরাও এখানে যেন সুযোগ খোঁজার কোনো চেষ্টা করা হয় না। আমাদের একটাই প্রবলেম, এদেশে সুযোগ খোঁজার চেষ্টা করে, এটাও যেন না করা হয়, সরকারকে দেখতে হবে। আর তেল ইন্ডিয়া পাচার হয়ে যাবে এই কথা যদি আমরা বলি, সাধারণ এই প্রসঙ্গে অলরেডি কথা বলা হয়ে গেছে। রবি ভাই আমি একটু আসি, সেটি হচ্ছে মানে পরিবহন সেক্টরের কথা তাজ ভাইও বলছেন, কাউসার ভাইও বলছেন, মানে এই ক্ষেত্রে মানে এইটা কি একটা মানে কি বলবো মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা দাঁড়িয়ে গেছে কিনা। মানে পরিবহন সেক্টরে কিন্তু সবগুলো রাজনৈতিক দলের নেতারাই কিন্তু সেখানে, মানে যারা শ্রমিক নেতা তারাই হচ্ছে বাসের মালিক নেতা, তারাই আবার এমপি মন্ত্রী, তারাই আবার পলিসি মেকার। এক্স্যাক্টলি বলছেন। মানে এইটা কি একটা স্বার্থের দ্বন্দ্ব দাঁড়িয়ে গেছে কিনা? এটা শুধু আওয়ামী লীগের সরকারের সময় না, যে কোনো সরকারের সময়। আপনাদের নেতাও আছেন যিনি হচ্ছে পরিবহন সেক্টরের নেতৃত্ব দিচ্ছেন, শ্রমিক নেতা হয়ে যান, শ্রমিক নেতা হয়ে যান, তিনও দলেরই আছে। মানে এইটা একটা মানে মানে জনগণ একটা জিম্মি অবস্থায়, মানে রাজনৈতিক দলগুলো কি তারা জিম্মি করে ফেলেছে কিনা? না, আমি আপনাকে যদি ওইভাবে বলি যে এই যে পরিবহন সেক্টর বা অন্য অন্য জায়গায় সরকারের যেখানে যেখানে সুবিধা বা কর্তৃত্ব আছে, এটা কিন্তু এই সময় সব সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং সরকার দলের অনুগত অলমোস্ট। হ্যাঁ, সব দলেরই আছে। যখন যারা সরকারে থাকে তারা তাদের অনুগত এবং তাদের নিয়ন্ত্রণ থাকে। সুবিধাটা হচ্ছে কি, এই দ্রব্যমূল্য বাড়লে অথবা তেলের দাম বাড়লে যারা সুবিধা পায় তারা দেখবেন সব কিন্তু ওই ক্ষমতাসীনদের সাথে সম্পৃক্ত থাকে। অর্থাৎ আপনি এই তেলের দাম বাড়ার ফলে বা জ্বালানির দাম বাড়ার ফলে পরিবহন সেক্টরের আবার ভাড়া বাড়বে, এর সব সুবিধা কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু আলটিমেট ওই সিন্ডিকেটের কাছেই যাবে। অর্থাৎ যারা মাঠে আছেন, তারা মেম্বার অফ পার্লামেন্ট, তারা আবার ধরেন
আবার তার প্রণোদনা যদি ব্যাংকের থেকে আসে, তারা ব্যাংকের ডিরেক্টরও আছে, সরকারের একেবারে প্রশাসনের কেন্দ্রবিন্দুতে আছে, ক্যাবিনেটেই তারা আছে। অর্থাৎ এটা একটা লিঙ্ক আপ। এই যে এখন যে উত্তেজনা হয়েছে, ধরেন তেলের দাম বেড়েছে, তাতে কি হবে? পরিবহন সেক্টরের ওরা বলছে যে ভাড়া বাড়াতে হবে, তাহলে সমন্বয় করো। এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করা, সেখানে ক্ষমতাসীনদের সাথে যারা আছে তারা সুবিধাটা পাবে সব সেক্টরে, সেটা পরিবহন সেক্টরে বলেন, সেটা ধরেন এই তেল বিতরণ আনা তাদের সেখানে যে সিন্ডিকেট আছে তারা বলেন, এবং তার থেকে আবার সরকারের যারা যুক্ত আছে রাষ্ট্র ব্যবস্থাপনায় তারা বলেন, তারাই কিন্তু পাবে, সাধারণ মানুষ কিন্তু সাফার করবে আলটিমেটলি। আর এই যে যারা বলছেন যে ভারতে তেল পাচার হয়েছে, ওটা অনেক আলোচনা হয়েছে। শোন, যারা দেশটাই পাচার করে ফেলেছে, দেশটাই পরনির্ভর করে ফেলেছে, দেশটাকেই যে কোনো জনগণের যথাযথ প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে আঞ্চলিক রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে এবং দেশের রাজনীতিতে, তাদের কাছে তো আর পাচার হয়ে যাওয়ার, তেলের পাচার হয়ে যাওয়াটা কোনো অজুহাত হতে পারে না। আমি আবারও বলতে চাই, সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং জীবন নির্বাহ করার অধিকার কিন্তু রাষ্ট্রে মানুষের রয়েছে। এটা করুণা না, ওনারা যেটা বলছেন সেটা কিন্তু কাউসার ভাই ঠিক না, এটা তার অধিকার। আমি আমার আয় অনুসারে একটা জীবনযাপন পাবো, সেফটি পাবো, সেটা কিন্তু আমার অধিকার। পাচারের বিষয়টা একটু দেখুন, পরপর দুবার আসছে। আমরা লক্ষ্য করে দেখেছি যে ভারতে যদি দামটা মানে কম হয়, মানে ইতিপূর্বে আমরা অনেক সময় দেখেছি যদি বেশি হয় তাহলে এটা চলে যায়। আমাদের বর্ডার সিকিউরিটি যে আছে তারা তো দেখবে, সরকারও দেখবে, আইন শৃঙ্খলা বাহিনীও দেখবে, কিন্তু আমরা এমন একটা অবস্থা সৃষ্টি করতে পারি না, যেহেতু আমাদের সীমানা অনেকগুলো এখন অরক্ষিত, যাতে চলে না যায়। কিন্তু এই ধরনের নজির না যে চলে গেছে, যেভাবে বলা হচ্ছে যে তেল যাচ্ছে, দেশ যাচ্ছে, দেখেন এই বক্তব্য আমরা অনেকদিন শুনেছি। বিষয় হচ্ছে যে মানে এই সক্ষমতাটা বাড়ানোর ক্ষেত্রে মানে ওইভাবে নজর দেওয়া হয়েছে যে ওখানে গেল লাভ পাচ্ছ না, সো থাকতে হবে, আমাদের যেতে হবে। দেখেন আমরা তো তেল নিয়ে একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আছি, আমাদের কিন্তু ভর্তুকি দিতে হচ্ছে, লাভ আমরা করেছি, কিন্তু আলটিমেট আমাদেরকে যে কোনো শর্তে, যে কোনো মূল্যে কিন্তু তেল রাখতে অ্যাভেলেবেল করতে হবে। সেই যদি না যায়, এটা বিবেচনা করে করা হয়েছে যে এটা যেন কেউ মেতে না ওঠে। ইতিপূর্বে অনেকে করেছে। আপনি কথা হচ্ছে বলবেন কোথায় আর কাকে বলবেন? এই যে বিদ্যুৎ খাতে প্রত্যেক বছর আপনি প্রায় 700-4,000 কোটি টাকা ঈদ ভর্তুকি দিচ্ছেন। কেন দিচ্ছেন? আপনি বিতরণ এবং উৎপাদনের মধ্যে কোনো সমন্বয় নাই। সারা পৃথিবীতে বিদ্যুতের বিতরণ যে আপনার খরচ, তার থেকে 3 গুণ খরচ বাংলাদেশে আপনি করছেন, অপরিকল্পিতভাবে করছেন। এবং মানুষের বিদ্যুৎ দাম কতবার বেড়েছে? 10 বারের উপর হচ্ছে বিদ্যুতের দাম বেড়েছে, আবার ওই যে বাড়ানো হবে। তো এই যে বাড়ানো হবে আর উৎপাদন খরচ এবং জনগণ যে অর্থ দিয়ে বিদ্যুৎ কিনবে, তার মধ্যে তো একটা সমন্বয় থাকা উচিত। সমন্বয়টা নাই, এই কারণে আমি আবারও বলতে বাধ্য হচ্ছি যে ক্ষমতার সুবিধাভোগীরা এর সাথে জড়িত, এবং যেহেতু ক্ষমতার সুবিধাভোগীরা এর সাথে জড়িত, অতএব এই সমস্যার সমাধান হচ্ছে না, জনগণকে সাফার করতেই হচ্ছে। কারণ আমি শুধু এটুকু বলার কিছু নেই। শেখ রবিউল আলমের বক্তব্য এটাই বলবো, পরিকল্পিতভাবে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বলেই আজকে বাংলাদেশে প্রায় 98 বিভাগ কেন্দ্রে বা বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন। আমাদের চর এলাকা সহ যত ইন্টেরিয়রে যান, আমরা কিন্তু বিদ্যুৎ এনশিওর করতে পেরেছি। এখনো লোডশেডিং আছে, তাহলে অনেক লোডশেডিং। দেখুন, লোডশেডিং এটা ম্যানেজমেন্টের বিষয়, কারিগরি কারণে হতে পারে, গাড়ি তো ডিস্টার্ব হতে পারে, তাই না? কিন্তু আমরা কিন্তু এই 98% মানে একদম উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে বিদ্যুৎটা নিতে পেরেছি। না, এটা সঠিক নয়। এটা একটা 98% যায়নি। দেখুন, আমাদের 461টা উপজেলা 100% বিদ্যুৎ, এবং আর বাকি উপজেলাগুলো আমরা আগামী 6 মাসের মধ্যে এটা করতে পারবো। আমাদের পরিকল্পিত হচ্ছে বলে আমরা পেরেছি। আপনারা বলবেন, আপনার কথা বলবেন না কেন? হ্যাঁ, আপনারা বলবেন সিস্টেম লস, হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে, উৎপাদন সরকারের কথা হলো উৎপাদনটা হচ্ছে না। দেখুন আপনারা কোথায় রেখে গিয়েছিলেন আর আজকে আমরা কোথায় নিচ্ছি 24,000 মেগাওয়াট। কথা সে না, কত হলো যে আমরা যে স্লোগান দিচ্ছি 24,000 মেগাওয়াট গ্রাম হবে শহর, বাংলাদেশে 12,000 মেগাওয়াট কিন্তু এই শহরের বিদ্যুৎটা গ্রামে দিতে পেরেছি। এবং লক্ষ্য করে দেখবেন গ্রামে বিদ্যুতের ব্যবহার বেড়েছে, তাই না? আমরা পরিকল্পিত করেছি বলেই তো ওখানে গিয়েছে। হ্যাঁ, আপনাদের কথা বলবেন, সেটা বিষয় না, কিন্তু দেখতে হবে সরকার একদম যে টায়ারে আছেন নিচু পর্যায়ে, তার এখানে স্ট্যান্ড করতে পেরেছে কিনা। জি, একদম মিনিট খানেক সময় আছে, তারপরে যদি কিছু যোগ করেন। কাউসার ভাইকে একটা কথা ধরি। কাউসার ভাই, যে করোনার সময় আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম, ঢাকা থেকে চলে গেছিলাম, বিদ্যুৎটার ব্যাপারে আমার যে বিটার এক্সপিরিয়েন্স হয়েছে, এখানে হয়তো সিস্টেম লস অর দি করাপশন টু মাচ। আমি নিজে ব্যক্তিগতভাবে ফোন করে আমার এক বন্ধু আওয়ামী লীগের বলছিলেন যে আপনি বলেন, আমি বলেছি ভাই একটু কারেন্ট দয়া করে একটু রমজানের টাইমে, নামাজের টাইমে কারেন্টটা দিন। তারপরেও
এখানে বলে পুরনো তার, এগুলো ছিঁড়ে যায় নাকি? কোনো ঝড় বৃষ্টি নাই তার দেখুন মধ্যে ছিঁড়ে নামাজের সময় ইফতারের সময় বিদ্যুৎ চলে যায়, এটা তো খারাপ। এটা খারাপ। এটা কেউ করে না, এটা common না। লাস্ট একটা কথা শেষ করার আগে বলে যেতে হচ্ছে যে কি পরিমাণ করাপশন হইলে পরে পৃথিবীর সব জায়গায় এয়ারলাইন্স ওপেন করে দিছে, খাওয়া দাওয়া হচ্ছে। বাংলাদেশের বিমান নব ইউএস বাংলাতে আপনি সিলেট যাবেন, সৈয়দপুর যাবেন, চিটাং যাবেন, তার অ্যানাউন্সমেন্ট দিবে সিভিল এভিয়েশনের আপনার করোনার স্প্রেড হয়ে যাবে, এই জন্য খাওয়া দাওয়া হচ্ছে না। এই বাটফারিটা ধরবে কে? এইটা বন্ধ কে করবে? সব খুলে দিচ্ছেন, বাংলাদেশের সব নর্মাল এখন। সিভিল এভিয়েশন এখন কেন বিমানের এয়ারলাইন্সগুলোকে বলতেছে অ্যানাউন্সমেন্ট দিয়ে, বিকজ অফ সিভিল এভিয়েশন বলছে তোমার কত যাচ্ছে 40 কোটি লক্ষ টাকা মাসে, 50% দাও আমাদেরকে, 50 তোমরা দেওয়া লাগবে না, আমরা সার্টিফিকেট দিয়ে দিব, এখানে খাওয়া দাওয়া লাগবে না, শুধু পানি দাও। একবার অনেস্টলি মানুষ আমাকে কত লোক বলছে ভাই একটু টকশোতে একটু বলেন দয়া করে, এখন কেন বাচ্চারা পানি দিবে, খাওয়া দিবে না? কেন দিবে না? পৃথিবীর এয়ারলাইন্সে আমরা যাচ্ছি, বাইরে দিচ্ছে না খাওয়া। জি, এটিও তাজুর রহমান, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার এবং শেখ রবিউল আলম রবি, আপনাদের তিনজনকে। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।